আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায় আর্থিক বিবরণী নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। আমরা একটু প্রশ্নটার দিকে খেয়াল করে দেখব যে আসলে আমাদের 5 নম্বর প্রশ্নে মূলত কি করতে বলেছে বা আমাদের কাছে আসলে কি চেয়েছে। আমরা এই জিনিসটা একটু দেখব, একটু উপরের দিকে যেতে হবে মনে হচ্ছে। আচ্ছা, একটু ছোট করে দিলে, হ্যাঁ, ওকে। আচ্ছা, কি বলা আছে আমরা একটু দেখব। প্রশ্নে বলা আছে হচ্ছে কি কি দেওয়া আছে: প্রাপ্য হিসাব, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় ও বিক্রয়, বেতন, ফেরত, বিমা সেলামি, মণিহারি, পরিবহন খরচ, তারপরে হচ্ছে বিজ্ঞাপন খরচ 4 বছরের জন্য, বাট্টা প্রাপ্তি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, আসবাবপত্র দেওয়া আছে। আচ্ছা, অনাদায়ী পাওনা, বাট্টা প্রাপ্তি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, আসবাবপত্র, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, মূলধন, উত্তোলন, তারপরে হচ্ছে 10% বিনিয়োগ 1/7/2022, জলযান ভাড়া, ব্যাংক জমা অতিরিক্ত। ওকে, এই জিনিসগুলো আমার প্রশ্নের রেওয়া মিলে দেওয়া আছে, তাই না? সমন্বয় কি বলছে দেখো, বলছে সমাপনী মজুদ পণ্যের মূল্য 15,000 টাকা, তাই না? আচ্ছা, তার মানে এখানে 15,000 টাকা হচ্ছে আমার সমাপনী মজুদ পণ্যের মূল্য। তো 15,000 টাকার কথাটা আমি এখানে একটু লিখে রাখলাম, কারণ এটা আমাদের লাগবে সামনে। ওকে, এই পর্যন্ত গেল। এরপরে কি বলা আছে? বলা আছে যে ধারে বিক্রয় 10,000 টাকা, যেটা হিসাবভুক্ত করা হয়নি। আমি ধারে পণ্য বিক্রি করছি কিন্তু হিসাবভুক্ত করি নাই, তাহলে এটাকে যখন আমি হিসাবভুক্ত করতে যাব তখন একবার এটাকে আমার বিক্রয়ের সাথে যোগ করতে হবে, আরেকবার হচ্ছে এটাকে আমার দেনাদারের সাথে যোগ করতে হবে। দেনাদার তো নাই, দেনাদারের আরেক নাম হচ্ছে প্রাপ্য হিসাব, ওই নামে আছে, তো আমি প্রাপ্য হিসাব নামে এখানে লিখে দিলাম। ওকে, ভালো কথা। এরপরে দেখো 3 নম্বর বলছে অব্যবহৃত মণিহারির মূল্য 300 টাকা। তো মণিহারির পাশে আমি লিখে রাখি 3, অব্যবহৃত মণিহারি। 4 নম্বরে বলেছে প্রাপ্য হিসাবের উপরে 5% সঞ্চিতি ধার্য করতে হবে। তো আমরা প্রাপ্য হিসাবের পাশে লিখে রাখলাম 4, এই অনাদায়ী পাওনা সঞ্চিতি এটার পাশেও লিখে রাখলাম 4, তাই না? ওকে, তাহলে এই জায়গায় যতটুকু কাজ করা দরকার ছিল ওইটুকু কাজ আমরা করলাম। এখন কাজ কি ভাইয়া? আর্থিক বিবরণীতে এখন আর আমাকে প্রশ্ন আলাদা করে পড়ার দরকার নেই, তার কারণ এখন থেকে এই পরিবর্তিত প্রশ্ন পদ্ধতিতে আমাদের প্রশ্ন আসবে হচ্ছে 3টা। বলবে বিশদ আয় বিবরণী করো, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী করো, আর্থিক অবস্থার বিবরণী করো, এবং এই 3টা প্রশ্নের জন্য আমাদেরকে 20 নাম্বার দেওয়া হবে। তো আমরা সবার আগে বিশদ আয় বিবরণীটা করব। বিশদ আয় বিবরণী করার জন্য একটা ছক আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, বিবরণ টাকা টাকা টাকা। এখানে বিশদ আয় বিবরণী বের করার ধাপগুলো কি কি? বিশদ আয় বিবরণী করতে হইলে সবার আগে আমাকে বের করতে হবে কি? সবার আগে আমাকে বের করতে হবে হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা কিভাবে বের করে? নিট বিক্রয়, নিট বিক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে সবার আগে আমি নিট বিক্রয় বের করব। নিট বিক্রয় বের করার জন্য তাহলে আমাকে আগে বিক্রয়ের পরিমাণ লিখতে হবে। আমি তাহলে এখানে লিখি বিক্রয়ের পরিমাণ, বিক্রয়। আচ্ছা, বিক্রয় আমার প্রশ্নে কত টাকা দেওয়া আছে? ভাইয়া বিক্রয় আমার প্রশ্নে এই যে দেখো, বিক্রয় আমার প্রশ্নে দেওয়া আছে কত ভাইয়া? বিক্রয় আমার প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 1,45,000 টাকা, তাই না? ওকে, তাহলে বিক্রয় 1,45,000 আমরা তাহলে এখানে লিখে নিলাম। এখন বিক্রয়ের টাকাটা আমি দ্বিতীয় ঘরে লিখতেছি কেন? তার কারণ বিক্রয়ের সাথে আমার যোগ বিয়োগ করতে হবে। যদি বিক্রয়ের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ না থাকতো তাহলে আমরা ডিরেক্ট 3 নম্বরের ঘরে লিখতাম। বিক্রয়ের সাথে কি কি যোগ বিয়োগ করতে হয় ভাইয়া? বিক্রয়ের সাথে যোগ করতে হয় যোগ অলিখিত বিক্রয়, বাদ দিতে হয় বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়। এই 3টা জিনিস বাদ দিতে হয়। আমার 2 নম্বর সমন্বয়ে বলে দিছিল যে আমি ধারে 10,000 টাকার পণ্য বিক্রি করছিলাম, যেটা আমি হিসাবভুক্ত করি নাই, যেটা আমি লিপিবদ্ধ করি নাই, তাই না? তাহলে এটা আমি এখন যদি হিসাবভুক্ত করি বা লিপিবদ্ধ করি তাহলে ঘটনাটা কেমন দাঁড়ায়? তাহলে ঘটনাটা কেমন দাঁড়ায়? তাহলে আমি এখানে যোগ করব যোগ ধারে বিক্রয়, তাই না? যোগ ধারে বিক্রয়। ধারে বিক্রয় লিখলেও হয় কথাটা, তুমি যদি অলিখিত বিক্রয় লেখো সেটাও কিন্তু হয়। কত টাকা ভাইয়া? 10,000 টাকা। এই কত টাকা? 10,000 টাকা। ওকে, তাহলে এখানে আমি লিখে নেই 10,000 টাকা। 1 2 3 4, 10,000।
তাহলে যোগ করো, এইটুকু যোগ করলে কত হবে? 1,55,000 টাকা। কত টাকা ভাইয়া? 1,55,000 টাকা, তাই না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি বুঝলাম। এরপরে এখান থেকে বাদ দিতে হবে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়। এই যে দেখো আমার প্রশ্নে একটা ফেরতের পরিমাণ দেওয়া আছে, তাই না? ফেরতের পরিমাণ দেওয়া আছে মানে কি? বিক্রয় যদি আমার জন্য ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত কি হবে? ডেবিট হবে। বিক্রয় যদি আমার জন্য ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত কি হবে? বিক্রয় ফেরত হবে হচ্ছে ডেবিট। তাহলে এই যে দেখো ডেবিট পাশে কত টাকা দেওয়া আছে ভাইয়া? ডেবিট পাশে দেওয়া আছে 3,000 টাকা। এটা কি আমার জন্য বিক্রয় ফেরত, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমি বাদ দিব, বাদ বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত কত টাকা যেন দেখলাম? বিক্রয় ফেরত 3,000 টাকা, তাই না? ওকে, তাহলে বাদ দিব বিক্রয় ফেরত 3,000। 1 2 3, বাদ দিয়ে দিই 3,000 টাকা। বাদ দিয়ে তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 1,52,000 টাকা থাকবে, তাই না? তাহলে এখানে 1,52,000 টাকা। তাহলে এই যে 1,52,000 টাকা, এটার নাম কি ভাইয়া আমার জন্য? এটার নাম হচ্ছে নিট বিক্রয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমার জন্য নিট বিক্রয়। ওকে, ভালো কথা, লিখে নিলাম আমি, এটার নাম নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হয় বিক্রিত পণ্যের ব্যয়। বাদ দিতে হয় কি? বিক্রিত পণ্যের ব্যয়টা আমি বাদ দিয়ে দিব। তাহলে এই জায়গায় লিখবো কি? এখানে আমি লিখবো হচ্ছে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে বাদ দিলাম এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা যদি একটু দেখি, এখানে আমার প্রশ্নে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে। এই যে দেখো প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে কত টাকা? প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 25,000 টাকা। তাহলে আমরা এখানে আগে লিখে নিই প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা দেওয়া ভাইয়া? প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে হচ্ছে 25,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে যদি যোগ বিয়োগ করার মতো কিছু নাই, এটাকে আমি একবারে দ্বিতীয় ঘরে লিখে দিলাম 25,000 টাকা। এরপরে লাগবে কি? এরপরে লাগবে হচ্ছে আমার নিট ক্রয়। দেখো ক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত টাকা? 75,000 টাকা, তাই না? এই ক্রয়ের পরিমাণ দেওয়া আছে কত? 75,000। তাহলে এখানে লিখি ক্রয়ের পরিমাণ কত ভাইয়া? ক্রয়ের পরিমাণ হচ্ছে 75,000 টাকা। এরপরে এই ক্রয় থেকে ক্রয়ের সাথে আমার যোগ করতে হবে অলিখিত ক্রয়, বাদ দিতে হবে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, বিনামূল্যে পণ্য বিতরণ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এরপরে হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ। এই জিনিসগুলো আমার কি করতে হবে? এই জায়গা থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমার কি করা উচিত ভাইয়া? এই ক্রয়ের সাথে আমি যোগ করব অলিখিত ক্রয়, বাদ দিব হচ্ছে কি? ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, বাদ দিয়ে দিব বিনামূল্যে পণ্য বিতরণ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এরপরে হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়। এই জিনিসগুলোর মধ্যে দেখো আমার প্রশ্নে শুধুমাত্র একমাত্র ফেরতের পরিমাণ দেওয়া আছে। ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত হবে ক্রেডিট। তাহলে এই যে ক্রয় ফেরত ক্রেডিট দেওয়া আছে 6,150 টাকা। কত টাকা? 6,150 টাকা। তাহলে এখানে আমার কি করা লাগবে ভাইয়া? আমি এখান থেকে ক্রয় থেকে বাদ দিয়ে দিব, বাদ ফেরত কত টাকা? 6,150 টাকা। ওকে, বাদ দিয়ে দিতে। তাহলে দেখো ভাইয়া 75,000 বা 6,150 বাদ দিলে কত? বাদ দিলে আমার এখানে থাকবে হচ্ছে 68,850 টাকা। 68,850 টাকা। ভালো কথা, এই পর্যন্ত আমি পারলাম। নিট ক্রয়ের সাথে আমার যোগ করতে হবে সকল ধরনের প্রত্যক্ষ খরচগুলো। ভাইয়া নিট ক্রয়ের সাথে আমাকে যোগ করে দিতে হবে। কি যোগ করে দিতে হবে? যোগ করে দিতে হবে হচ্ছে সকল ধরনের প্রত্যক্ষ খরচগুলো। আমার এই প্রশ্নে যতগুলো প্রত্যক্ষ খরচ আছে, যদি আমার প্রশ্নে প্রত্যক্ষ খরচের পরিমাণ থাকে তাহলে আমরা সেটা বাদ দিব, আর যদি না থাকে তাহলে সেটা বাদ দেওয়ার তার কোনো সুযোগ আমার হাতে নাই, তাই না? আচ্ছা, আমরা একটু সবগুলো একটু খেয়াল করি, দেখি আমাদের কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা। খেয়াল করে দেখো এখানে এই যে পরিবহন খরচ, এটা একটা প্রত্যক্ষ খরচ। মনে রাখবা বিক্রয় পরিবহন বাদে
সকল প্রকার পরিবহন একটা প্রত্যক্ষ খরচ। বিক্রয় পরিবহন বাদে সকল প্রকার পরিবহন কি একটা প্রত্যক্ষ খরচ। আচ্ছা, এরপরে আর কি আছে? আর কোনো কিছু এখানে এই তো এরপরে আরেকটা আছে জলযান ভাড়া, এটাও কি একটা প্রত্যক্ষ খরচ। এছাড়া কি আর কোনো কিছু আছে আমার প্রশ্নে? না, এছাড়া আমার প্রশ্নে আর কোনো প্রত্যক্ষ খরচ অন্তত আমি দেখতে পাচ্ছি না। তাইলে এখানে পরিবহন খরচ আসবে একটা। পরিবহন খরচ কত টাকা? পরিবহন খরচ হচ্ছে এখানে 2500 টাকা। তাহলে 2500 লিখে নেই আগে। পরিবহন খরচ, পরিবহন খরচ কত টাকা ভাইয়া? পরিবহন খরচ হচ্ছে 2500 টাকা, তাই না? তাহলে এই যে এইখানে আমি লিখে দিলাম 2500। এরপরে পরিবহন খরচের পরে কি আছে ভাইয়া? এরপর হচ্ছে জলযান ভাড়া। জলযান ভাড়া কত টাকা ভাইয়া? জলযান ভাড়া হচ্ছে এখানে 2000 টাকা। জলযান ভাড়া কত টাকা? 2000 টাকা। তাহলে এরপরে আমি এখানে লিখি জলযান ভাড়া। জলযান ভাড়া কত টাকা? 2000 টাকা। ওকে, তাহলে আমার এই প্রশ্নে যত ধরনের প্রত্যক্ষ খরচের পরিমাণ দেওয়া ছিল আমরা সবগুলা লিখে নিলাম। তাহলে আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ, এগুলো যোগ করে 25,000 যোগ 68,850 যোগ 2,500 যোগ 2000, এগুলো সব যোগ করব। যোগ করলে কত আসবে আমার? যোগ করলে আমার আসবে হচ্ছে 98,350 টাকা। এবং এই 98,350 থেকে আমি বাদ দিয়ে দিব সমাপনী মজুদ পণ্য। বাদ দিয়ে দিব কি? সমাপনী মজুদ পণ্য। আচ্ছা, সমাপনী মজুদ পণ্য আমার প্রশ্নে কত ছিল? ছিল হচ্ছে 15,000 টাকা। তাহলে এখান থেকে বাদ দিয়ে দিব 1 2 3 15,000 টাকা। ফাইন, বাদ দিয়ে দিলাম 1 2 3 15,000 টাকা। বাদ দিলে তাহলে কত আসবে ভাইয়া? আসবে হচ্ছে এখানে 83,350 টাকা। এই 83,350 টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই 83,350 টাকা, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে নিট বিক্রয় 1,52,000 টাকা থেকে বিক্রিত পণ্যের ব্যয় 83,350 টাকা বাদ দিয়ে দিব। তাহলে আমার থাকবে কত? আমার থাকবে হচ্ছে এখানে 68,650 টাকা। 68,650 টাকা। এবং এটার নাম কি ভাইয়া? এটার নাম আমার জন্য হচ্ছে মোট মুনাফা। এটার নাম কি? এটার নাম আমার জন্য মোট মুনাফা। এখন যদি তুমি মনে করে থাকো যে হ্যাঁ তোমার অঙ্ক করা শেষ, ব্যাপারটা আসলে পুরোপুরি সত্য না। অঙ্ক করা শেষ না, কারণ আমাকে এই অঙ্কে পুরোটা অঙ্কে আমাকে কি করা লাগবে? পুরোটা অঙ্কে আমাকে নিট মুনাফা বের করা লাগবে। আমি কি বের করলাম? মোট মুনাফা পর্যন্ত বের করলাম, তাই না? আচ্ছা, তাহলে মোট মুনাফা থেকে আমি কিসে বের করবো? এখন নিট মুনাফার দিকে চলে যাব। ভাইয়া একটু খেয়াল রাখতে হবে, মোট মুনাফা থেকে আমি যদি পরিচালন ব্যয়গুলো বাদ দিয়ে দিতে পারি তাহলে আমার যেই অ্যামাউন্টটা আসবে সেটার নাম হচ্ছে পরিচালন মুনাফা। তাইলে মোট মুনাফা আমি বের করছিলাম কত? ভাইয়া মোট মুনাফাটা আমি একবার লিখে নিচ্ছি, বাট তোমরা কেউ কিন্তু আরেকবার লিখতে যায় না। আমি তো জায়গা কম, তো এই জন্য আমি আরেকবার একটু লিখতেছি আর কি, যে যেন আমাদের হিসাবটা করতে সুবিধা হয়। মোট মুনাফা, আচ্ছা মোট মুনাফা কত ভাইয়া? মোট মুনাফা হচ্ছে 68,650 টাকা। 68,650 টাকা। ভালো কথা। এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব, বাদ পরিচালন ব্যয়। বাদ দিব কি ভাইয়া? বাদ দিব হচ্ছে বাদ পরিচালন ব্যয়ের পরিমাণটা আমি এখান থেকে কি করে দিব ভাইয়া? বাদ দিয়ে দিব। ভালো কথা, বাদ দিব পরিচালন ব্যয়। আমার প্রশ্নে পরিচালন ব্যয় কি কি দেওয়া আছে ভাইয়া? দেখি তো। দেখো ভাইয়া, সবার প্রথম বেতন, এটা একটা পরিচালন ব্যয়। বেতন দেওয়া আছে কত? 10,000 টাকা। তাহলে আমরা বেতনটাকে লিখে নেই। বেতন কত? 10,000। তাহলে এই ঘরে আমি লিখে নেই 1 2 3 4 10,000 টাকা। ওকে, এরপরে বেতনের পরে কি আছে ভাইয়া? বিমা স্যালামি কত টাকা? এই বেতনের পরে কি দেওয়া আছে ভাইয়া? বেতনের পরে আমার এখানে দেওয়া আছে হচ্ছে বিমা স্যালামি। ভাইয়া কি দেওয়া আছে আমরা একটু দেখি তো।
আচ্ছা, বেতনের পরে এখানে দেখো তো আমার দেওয়া আছে হচ্ছে কি বিমা সেলামির পরিমাণ দেওয়া আছে। দাঁড়াও, এই যে দেখো বিমা সেলামি দেওয়া আছে। বিমা সেলামি কত দেওয়া? 7,500 সরি 750 টাকা। তাহলে এখানে আমি লিখে নিই বিমা সেলামি, বিমা সেলামি, বিমা সেলামি কত? 750 টাকা, 750 টাকা। ওকে, লিখলাম বিমা সেলামি। এরপরে কি লিখতে হবে ভাইয়া? মণিহারি। মণিহারি দেওয়া আছে কত? 1500 টাকা। মণিহারির সাথে একটা সমন্বয় আছে, তাহলে মণিহারি 1500 টাকা লিখবো আমি প্রথম টাকার ঘরে। লিখবো কোন টাকার ঘরে? প্রথম টাকার ঘরে, যেহেতু এটার সাথে আমার সমন্বয় আছে। সমন্বয় কি বলছে? বলছে অব্যবহৃত মণিহারি কত টাকা? 300 টাকা। তাহলে আমরা এই অব্যবহৃতটা বাদ দিয়ে দিব, এই অব্যবহৃতটা বাদ দিয়ে দিব, তাই না? তাহলে অব্যবহৃত মণিহারি, মণিহারি কত টাকা ভাইয়া? অব্যবহৃত মণিহারি কত টাকা? 300 টাকা। তাহলে বাদ দিয়ে দিই, 1500 থেকে যদি 300 বাদ দিয়ে দিই তাহলে থাকে কত? 1200, 1 2 1200 টাকা। ওকে, এরপরে মণিহারির পরে পরিবহন খরচের কাজ তো শেষ। এরপরে হচ্ছে আমার বিজ্ঞাপন খরচ। দেখো বিজ্ঞাপন বলে ব্র্যাকেটে কি বলা? 4 বছর বলা। তার মানে আমি এই বিজ্ঞাপন খরচটা করছি 4 বছরের জন্য। কয় বছরের জন্য? 4 বছরের জন্য। কত টাকা খরচ করছি? 28,000 টাকা, তাই না? তাহলে এই 28,000 টাকা যদি আমার 4 বছরের জন্য হয়, সরি 28,000 তো না, 2800 টাকা, 2800 টাকা। আচ্ছা দেখো, তাহলে আমার প্রতি বছরে কত করে গেছে? প্রথম বছরে আমি তাহলে দিছি কত? 700 টাকা। দ্বিতীয় বছরের জন্য 700 টাকা, তৃতীয় বছরের জন্য 700 টাকা, চতুর্থ বছরের জন্য 700 টাকা, তাই না? আচ্ছা, এর মধ্যে যেহেতু 4 বছরের জন্য আমি এটা দিছি, 4 বছরের জন্য আমি এটা দিছি, তাইলে এখানে একটু খেয়াল করে দেখো যে এই 1 বছরের টাকা তো আমি খরচ করে ফেলছি এই বছরেই, তাই না? এই 1 বছরের টাকা আমি এই বছরেই খরচ করে ফেলছি। বাকি 3 বছরের টাকা আমার জন্য কি অগ্রিম আছে না? এই বাকি 3 বছরের টাকা আমার জন্য কি আছে ভাইয়া? অগ্রিম আছে না? যেটা অগ্রিম সেটাকে আমরা বিজ্ঞাপনের ভাষায় বলি বিলম্বিত। যেটা অগ্রিম ওইটাকে আমরা বিজ্ঞাপনের ভাষায় কি বলি? বিজ্ঞাপনের ভাষায় বলি হচ্ছে বিলম্বিত। তাহলে সবার প্রথমে আমরা লিখব বিজ্ঞাপন। এই সবার প্রথমে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন কত টাকা? 2,800 টাকা। বাদ দিয়ে দিব কি? বাদ দিব হচ্ছে বিলম্বিতটুকু, মানে অগ্রিমটুকু বাদ দিয়ে দিব, তাই না? তাহলে বিলম্বিতটুকু কেমনে বের করব? 2,800 ভাগ হচ্ছে 4, 3 বছরেরটা অগ্রিম, তো 3 দিয়ে গুণ করলে 3 7 2100। তাহলে বিজ্ঞাপন খরচটা আমি দেখাবো কত? বিজ্ঞাপন খরচটা আমি দেখাবো মাত্র 700 টাকা। আচ্ছা, এরপর দেখি বিজ্ঞাপনের পরে আমার কি আছে? অনাদায়ী পাওনার একটা কাহিনী আছে, এটা কাজ আমরা অবশ্যই করব। এরপরে হচ্ছে আর কোনো কাজ, হ্যাঁ আর কোনো কাজ আপাতত দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর কোনো কাজ আপাতত দেখা যাচ্ছে না, তার মানে অনাদায়ী পাওনার একটা কাজ আছে। ভাইয়া যখনই অনাদায়ী পাওনা রিলেটেড কোনো কিছু থাকবে, যখনই তোমার অনাদায়ী পাওনা রিলেটেড কোনো কিছু থাকবে, তোমার 4টা লাইন মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ, 4টা লাইন আমি একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখে রাখতেছি যাতে করে তোমার মনে থাকে। 4টা লাইন মুখস্থ। তুমি কি লিখবা? তুমি লিখবা পুরাতন অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিত। এই 4টা লাইন তুমি মুখস্থ লিখে ফেলবা, একদম মুখস্থ। যখন যেটা থাকবে ওইটা ব্যবহার করবো, না থাকবে নাই। পুরাতন 2টা থাকবে হচ্ছে আমার রেওয়া মিলের মধ্যে, তো আমার রেওয়া মিলে পুরাতন অনাদায়ী পাওনা দেওয়া নাই, এই কারণে 0। নতুন অনাদায়ী পাওনা আমার রেওয়া মিলে সমন্বয় দেওয়া নাই, এই জন্য 0। আমার প্রশ্নে দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদারের উপরে 5% সঞ্চিতি ধার্য করতে বলছে, তাই না? আচ্ছা, তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব, আমার প্রশ্নে দেওয়া আছে কত টাকা? 20,000। 1 2 3 4 20,000 টাকা। এই 20,000 টাকার মধ্যে আমাকে আবার বলছে আমাদের
2 নম্বর সমন্বয় যে আমি ধারে বিক্রি করছিলাম, তাহলে এই ধারে বিক্রয়টা আবার যোগ করে নিতে হবে। 1 2 3 4 যোগ করলে 20,000 আর 10,000 যোগ করে 30,000। 1 2 3 4 30,000। এই 30,000 টাকার উপরে আমি কত পার্সেন্ট বাট্টা ধরবো? বাট্টা ধরবো 5%। তাহলে 30,000 টাকার 5% কত? 30,000 টাকার 5% হচ্ছে 1,500 টাকা। কত টাকা? 1,500 টাকা। তাহলে আমার নতুন সঞ্চিতি কত টাকা? নতুন সঞ্চিতি হচ্ছে 1,500 টাকা। পুরাতন সঞ্চিতি রেওয়া মিলে দেওয়া আছে, এই যে দেখো পুরাতন সঞ্চিতি আমার রেওয়া মিলে দেওয়া আছে কত টাকা? 100 টাকা। এই দেওয়া আছে কত টাকা? এই সরি দেওয়া আছে কত? 1,600 টাকা। 1,600 টাকা। তাহলে এই 1,600 এটা তো আবার বাদ দিতে হবে, তাই না? পুরাতন অনাদি পাওনাটা কি করতে হবে? বাদ দিতে হবে। এখন তাহলে তুমি এইটুকু যোগ বিয়োগ করলে কত আসে? আসে হচ্ছে -100 টাকা। -100 টাকা। মাইনাস আসলে আসবে, সমস্যা কি? তাহলে আমি আরেকবার একটু রিভাইজ করে নেই যে আমার কোনো জায়গায় কি কোনো পরিচালন ব্যয় বাদ পড়ছে কিনা। ভাইয়া একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা এন্ট্রি একবার করে চোখ বুলে যাও, আমার কি একটাও বাদ পড়ছে? না, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের একটা এন্ট্রিও এখানে বাদ পড়ে নাই। তাহলে এগুলো সব যোগ করে দিব আমি, এইগুলো সব যোগ করে দিব। যোগ করি তাহলে আমরা এই যোগ করি 1 2 3 4 10,000 যোগ 750 যোগ 1200 যোগ 700 হ্যাঁ 1200 যোগ 700 মাইনাস 100, তাহলে 12,550 টাকা। 12,550 টাকা। এই 12,550 টাকার নাম হচ্ছে পরিচালন ব্যয়। এই 12,500 টাকার নাম কি? পরিচালন ব্যয়। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টুকু আমি বাদ দিয়ে দিব। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টুকু আমি বাদ দিয়ে দিলে আমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা। আসবে কি? পরিচালন মুনাফা। তাহলে বাদ দিয়ে দিই আমরা এখান থেকে, বাদ দিয়ে দিই। তাহলে দেখো 68,650, 68,650ই তো ছিল। হ্যাঁ 68,650, 650 বাদ 12,550, 12,550। ওকে, তাহলে হচ্ছে এখানে আমি লিখবো কত ভাইয়া? এখানে লিখবো কত? 56,100 টাকা। এই কত আসবে? 56,100। তাহলে এখানে লিখি 56,100। এই 56,100 টাকার নাম কি? এটার নাম হচ্ছে আমার পরিচালন মুনাফা, তাই না? পরিচালন মুনাফা। তাহলে পরিচালন মুনাফা পর্যন্ত আমি বুঝলাম। পরিচালন মুনাফা পর্যন্ত আমি বুঝলাম। পরিচালন মুনাফার সাথে আমার কি করতে হবে? অন্যান্য আয়গুলো যোগ করতে হবে, অন্যান্য ব্যয়গুলো বাদ দিতে হবে। ভাইয়া একটু খেয়াল করো, পরিচালন মুনাফা পর্যন্ত আমি বের করে ফেলছি। এই পর্যন্ত বের করাতে আমার কোনো অসুবিধা হয় নাই। পরিচালন মুনাফা পর্যন্ত বের করাতে আমার কোনো অসুবিধা হয় নাই, তাই না? এখানে একটু লিখে নেই পরিচালন, এখানে একটু লিখে নেই আমি পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা কত ভাইয়া? 56,100। তোমরা কিন্তু কেউ আবার দুইবার লিখতে যায় না, ঠিক আছে? আমি যেহেতু পৃষ্ঠা চেঞ্জ করে ফেলছি, মানে বোর্ড চেঞ্জ করে ফেলছি, ক্যালকুলেশনের সুবিধায় কিন্তু আমি এই লাইনগুলো লিখতেছি। আমার প্রত্যেকটা অঙ্কে এরকম লাইন লেখা দেখবা রিপিট করে, এগুলো আবার তোমরা লিখতে যায় না। আচ্ছা, পরিচালন মুনাফার সাথে আমাকে যোগ করতে হবে যোগ অন্যান্য আয়। অন্যান্য আয় লিখলাম, অন্যান্য আয়। আচ্ছা, অন্যান্য আয়ের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি তো ভাইয়া। আচ্ছা, আমার এই অঙ্কটা ছিল হচ্ছে 2022 সালের 31শে ডিসেম্বর, তাই না? আচ্ছা, আমি একটু অন্যান্য আয়ের পরিমাণ খুঁজি, দেখি অন্যান্য আয় আমার প্রশ্নে দেওয়া আছে নাকি। প্রাপ্য হিসাবের কাজ করি নাই, প্রারম্ভিক মজুত পণ্যের কাজ শেষ, ক্রয় বিক্রয়ের কাজ শেষ। দেখো আমাদের যে রেওয়া মিলে এন্ট্রিগুলো আছে, রেওয়া মিলে এন্ট্রিগুলোর কাজ হবে একবার, সমন্বয় যে এন্ট্রিগুলো আছে ওইগুলোর কাজ হবে কমপক্ষে 2 বার। তার মানে রেওয়া মিলের যেই এন্ট্রিগুলোর কাজ আমি একবার করে ফেলছি, আরেকবার ওইটার কাজ হওয়ার সম্ভাবনা নাই যদি সেটা সমন্বয় না থাকে। তাহলে যেগুলো কাজ হয়ে গেছে ওগুলো তো বাদ। এই যে দেখো মাঝখান থেকে চিপা থেকে বাদ পড়ে আছে কে? বাট্টা প্রাপ্তি। দেখছো এই যে এক চিপায় পড়ে আছে, এই যে বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তি কত টাকা? 2,000 টাকা। বাট্টা প্রাপ্তি আমার জন্য একটা আয়, তাহলে লিখে নিই বাট্টা প্রাপ্তি। এই লিখে নিই আমি বাট্টা প্রাপ্তি, যে এখানে লিখবো আমি বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তি কত টাকা ভাইয়া? বাট্টা প্রাপ্তি
এই বার্তা প্রাপ্তি কত 2000 টাকা, বার্তা প্রাপ্তি 2000 টাকা। এই যে এই ঘরটা লিখে দিলাম 1 2 3 2000 টাকা। ওকে, বার্তা প্রাপ্তির পরে হচ্ছে আমরা আরেকবার একটু দেখবো অনাদিবান আসবাবপত্র যন্ত্রপাতি ইজারা সম্পত্তি মূলধন 10% বিনিয়োগ। এই যে বিনিয়োগের উপরে 10% সুদ ধার্য করতে হবে, তাই না? বিনিয়োগ কত? বিনিয়োগ হচ্ছে 20,000 টাকা। তাহলে বিনিয়োগের আগে এই পার্সেন্টেজটা বলা আছে, মানে আমাকে বলতেছে যে তুমি এই বিনিয়োগের উপরে 10% সুদ পাবা। প্রশ্নের মধ্যে তাকাও তো ভাইয়া, পাইছি এখনো? পুরো প্রশ্নে কোথাও কি সুদ পাইছি? এখনো পুরো প্রশ্নে কোথাও সুদ পাই নাই। তাহলে সুদ আমার জন্য একটা আয়, আমি সুদটা বাইর করে নেই। কত আছে ভাইয়া? আমার এখানে আছে 1 2 3 4 20,000 টাকা। কত পার্সেন্ট? 10%। ওকে, 20,000 টাকা 10% করলে আমার আসবে কত? 2,000 টাকা। তাহলে কি 2,000 টাকায় আমার বিনিয়োগের সুদ? না, আমাকে এখানে একটা ডেট বলে দিচ্ছে আমি বিনিয়োগটা করছি কবে। আমার অঙ্ক শেষ হয়ে যাবে ডিসেম্বরের 31 তারিখ, হিসাবকাল শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি বিনিয়োগ করছি 1/7/2022, তার মানে জুলাই মাসের 1 তারিখে আমি বিনিয়োগ করছি। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস ব্যবহার করছি বিনিয়োগটা? 6 মাস। যেহেতু কোনো কিছুর পার্সেন্টেজ করার সাথে সাথে আমার যেই উত্তরটা আসে সেটা আসে হচ্ছে 1 বছরের টাকার পরিমাণ আসে। কয় বছরের? 1 বছরের। আমার লাগবে কয় মাসের? 6 মাসের। তাইলে যেই অ্যামাউন্টটা আসবে ওইটাকে আমরা 12 দিয়ে ভাগ করব, গুণ করব 6 দিয়ে। তাহলে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করলে আসবে কত? 1,000 টাকা। তাহলে আমরা এখানে বিনিয়োগের সুদে লিখতে পারি অনাদায়ী বিনিয়োগের সুদ। যেহেতু বিনিয়োগের সুদটা বকেয়া আছে, এই বিনিয়োগের সুদটা আমার আবার চলতি সম্পত্তিতে যাবে। হ্যাঁ, অনাদায়ী বিনিয়োগের সুদ, অনাদায়ী বিনিয়োগের সুদ কত টাকা ভাইয়া? অনাদায়ী বিনিয়োগের সুদ 1,000 টাকা। তাহলে এখানে আমি লিখি, সরি 1,000 না, 1,000 না তো, হ্যাঁ 1,000 টাকা, 10% 2,000, হ্যাঁ 1,000 টাকা, 1,000 টাকা। ভালো কথা। আর কি কোনো কিছু আছে ভাই? একটু দেখো তো আমার এই প্রশ্নে আসার মতো আর কি কোনো কিছু আছে কি না, একটু খেয়াল করো। আমার এই প্রশ্নে আসার মতো আর কোনো কিছু কি আছে? আর কোনো কিছু আমার নাই। তাইলে না থাকলে এটা যোগ করি আমরা, যোগ করলে কত? 3,000, 1 2 3। এখন অন্যান্য আয় যোগ করার পরে আমাকে বাদ দিয়ে দিতে হবে অন্যান্য ব্যয়ের পরিমাণ। অন্যান্য আয় যোগ করার পরে আমাকে বাদ দিয়ে দিতে হবে কি? অন্যান্য ব্যয়ের পরিমাণ। আমার এই প্রশ্নে একটু খেয়াল করো, আমার এই প্রশ্নে কোথাও কি অন্যান্য ব্যয় দেওয়া আছে? দেখো যেই কয়টা এন্ট্রি ফাঁকা আছে এর মধ্যে একটাও কিন্তু অন্যান্য ব্যয় না, একটাও কিন্তু কি না? অন্যান্য ব্যয় না। তাহলে মানে আমার প্রশ্নে অন্যান্য ব্যয় নাই। তাহলে যা আছে তাই নিয়ে আমরা সামনের দিকে আগাবো, যা আছে তাই নিয়ে আমরা সামনের দিকে আগাবো। আমার সাথে পরিচালন মুনাফা ছিল 56,100 যোগ হচ্ছে 3,000, তাহলে এখানে কত হবে? 59,100। এই 59,100 টাকার নাম কি? এই 59,100 টাকার নাম হচ্ছে নিট মুনাফা। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিট মুনাফা। ভাইয়া এই যে এতক্ষণ যে অঙ্কটুকু করলাম, এইটুকু করলে আমরা পরীক্ষার হলে 8 নাম্বার পাবো। কত নাম্বার পাবো? 8 নাম্বার পাবো। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে নিট মুনাফা পর্যন্ত আমার কাছে মনে হয় না কারো বুঝতে খুব একটা অসুবিধা আছে বা অসুবিধা থাকার কথা। আমরা তার পরের পাঠটুকুতে যাব। নিট মুনাফা হয়ে গেলে এরপরে আমাদের কাজ হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী করা। আমাদের পরীক্ষার হলে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীর জন্য 2 নম্বর থাকবে। ওই নির্ধারিত 2 নম্বরের জন্য আমাদের ছোট্ট একটা মালিকানা সত্ত্ব প্রস্তুত করতে হবে। আচ্ছা, মালিকানা সত্ত্ব প্রস্তুত কিভাবে করব? সাধারণ সঞ্চিতি থাকবে, সবার আগে সাধারণ সঞ্চিতি লিখে ফেলবো। মূলধনের সাথে নিট লাভ হইলে যোগ করব, নিট ক্ষতি হইলে বিয়োগ করব, উত্তোলনের পরিমাণ বিয়োগ করব, মূলধনের সুদ যোগ করব, উত্তোলনের সুদ বিয়োগ করব। কাহিনী হচ্ছে এইগুলা। তাহলে সবার আগে আমি একটু লিখে নেই মূলধন। সবার আগে আমি লিখে নিলাম কি? মূলধন, তাই না? আচ্ছা, মূলধন। আমার প্রশ্নে মূলধন কি দেওয়া আছে? হ্যাঁ, এই দেখো মূলধন দেওয়া আছে। মূলধন দেওয়া আছে কত টাকা? আমার প্রশ্নে মূলধন দেওয়া আছে সেখানে 3 লক্ষ টাকা। এই মূলধন দেওয়া কত? 3 লক্ষ টাকা। তাহলে আমি এখানে লিখি মূলধন। এই মূলধন লিখি 1 2 3 4 5, লিখে নিলাম মূলধন 3 লক্ষ টাকা। মূলধনের সাথে যেহেতু আমার এই ব্যবসায় নিট লাভ হয়েছে, তাহলে আমি যোগ করব নিট লাভ। যদি ক্ষতি হইতো তাহলে আমি কি করতাম? নিট ক্ষতিটা বিয়োগ করে দিতাম।
লাভ হয়েছে দেখে এটা যোগ করে দিলাম। কত টাকা? 59,100 টাকা, 59,100। ভালো কথা। তাহলে এখন যোগ করো, যোগ 3 লাখ, তাহলে যোগ করলে কত হবে? 3,59,100 টাকা। ওকে, এই জায়গা থেকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে কি? উত্তোলনের পরিমাণ। এই যে দেখো উত্তোলন দেওয়া আছে, উত্তোলন দেওয়া আছে কত টাকা ভাইয়া? উত্তোলন এখানে দেওয়া আছে 50,000 টাকা। কত টাকা? 50,000। তাহলে এখান থেকে আমি বাদ দিই, বাদ উত্তোলন। উত্তোলন, উত্তোলন কত টাকা ভাইয়া? 50,000, তাই না? তাহলে এখানে 1 2 3 4, 50,000 টাকা বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিই, বাদ 1 2 3 4, 50,000 বাদ দিলাম। তাহলে থাকে কত? থাকতেছে হচ্ছে 9,000। সরি, এই কত ছিল এখানে? এখানে আমার ছিল হচ্ছে 3,59,000, 3,59,100। বাদ দিয়ে দিব হচ্ছে কি 1 2 3 4, 50,000। তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে 3,09,100। এবং এই যে 3,01,900 টাকা, এটার নাম কি? এটার নাম হচ্ছে সমাপনী, সমাপনী মালিকানা সত্ত্ব। সমাপনী মালিকানা সত্ত্ব কত ভাইয়া? এই সমাপনী মালিকানা সত্ত্ব কত? 3,09,100 টাকা। তাহলে এইটুকু আমরা করে ফেলতে পারলাম। মালিকানা সত্ত্বটুকু যদি আমরা পুরোপুরি করতে পারি, এটার জন্য আমরা নাম্বার পাবো কত? নাম্বার পাবো হচ্ছে 2 নাম্বার। কত নাম্বার? 2 নাম্বার। ভালো কথা। মালিকানা সত্ত্বের পরে এখন আমাদেরকে আরেকটা অঙ্ক করতে হবে 10 নম্বরের জন্য, সেটা হচ্ছে একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। কি করতে হবে? একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। ভালো কথা। আমরা একটা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। আর্থিক অবস্থার বিবরণীতে সবার প্রথম লিখতে হয় সম্পদগুলা। তাহলে এখানে আমরা লিখবো সম্পদ সমূহ। কি লিখবো ভাইয়া? লিখবো হচ্ছে সম্পদ সমূহ। সম্পদ সমূহ মানে সম্পদ সমূহ লিখে আমি কি লিখবো? চলতি সম্পদ, চলতি সম্পদ। আচ্ছা, চলতি সম্পত্তি লেখার সময় সবার আগে আমি লিখে ফেলবো সমাপনী মজুত পণ্য। আমার প্রশ্ন সমাপনী মজুত পণ্য ছিল কত? 15,000 টাকা। তাহলে সবার আগে আমি লিখে ফেলবো সমাপনী, সমাপনী মজুত পণ্য। যেহেতু যোগ বিয়োগ করার মতো কিছু নাই, তাহলে এই জায়গায় লিখে ফেললাম 15,000 টাকা। ভালো কথা। সমাপনী মজুত পণ্য আমার লেখা হয়ে গেল, তাই না? আচ্ছা, সমাপনী লেখা হয়ে গেলে এখন আমি বাকিগুলো খুঁজি। দেখো আমার এখানে দেওয়া আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার, তাই না? কত টাকা? 20,000 টাকা, 20,000 টাকা। তো প্রাপ্য হিসাব এটাও একটা চলতি সম্পদ। তাহলে লিখি এখানে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কত? 20,000। 1 2 3 4। প্রাপ্য হিসাবের সাথে আমার যোগ করতে হবে, যোগ অলিখিত বিক্রয়। যোগ করতে হবে কি? যোগ অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় কত টাকা ভাইয়া? 1 2 3 4, 10,000 টাকা। ভালো কথা। তাহলে কত আসে এখানে? 30,000 টাকা। এই 30,000 টাকা থেকে আমার আবার নতুন অনাদায়ী পাওনা ছিল 5%, এটা বাদ দিয়ে দিতে হবে। নতুন অনাদায়ী পাওনা ছিল কত? 5%। তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে। বাদ নতুন অনাদায়ী সঞ্চিতি। নতুন অনাদায়ী সঞ্চিতি কত টাকা? 1 2 3 4, 30,000 টাকার উপর 5%, তার মানে 1500 টাকা। 1500। তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে আমার 28,500 টাকা। 28,500, 29 30, 30,000 টাকা। হ্যাঁ, 28,500 টাকা হচ্ছে আমার এখানে কিসের পরিমাণ হবে? 28,500 টাকা হবে দেনাদারের পরিমাণ, তাই না? আচ্ছা, এরপরে আমরা আরেকটু খুঁজবো আমাদের এই রেওয়া মিলে কোনো কিছু আর আছে কিনা, চলতি সম্পত্তিতে আসতে পারে এইরকম। একটু রেওয়া মিলের দিকে আমরা তাকাই। রেওয়া মিলের কোনো এন্ট্রিতে আর কি কোনো কিছু আসে? না, এখানে রেওয়া মিলের কোনো এন্ট্রিতে আসার কোনো সুযোগ নাই, তাই না? সমন্বয় থেকে আসবে। যেমন এই যে এখানে আমার বিনিয়োগের সুদটা বকেয়া ছিল। বকেয়া ছিল কত টাকা ভাইয়া? বিনিয়োগের সুদ আমার বকেয়া ছিল হচ্ছে 1,000 টাকা। তো বিনিয়োগের সুদ একটা আয়, আয়ের বকেয়া সম্পদ, তাই না? তাহলে আমি এখানে সম্পত্তির পাশে লিখতে পারি অনাদায়ী বিনিয়োগের সুদ। অনাদায়ী বিনিয়োগের সুদ কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা। ওকে, ভালো কথা। এরপর সমন্বয় দেখি আমরা সমাপনী মজুত পণ্য তো লিখছি। ধারে বিক্রয় করছি 10,000 টাকা, এটাও আমরা লিখছি অলিখিত বিক্রয়।
এরপরে অব্যবহৃত মণিহারি, খেয়াল করো, অব্যবহৃত মণিহারি 300 টাকা, এটাও একটা সম্পদ, চলতি সম্পদ। অব্যবহৃত মণিহারি কত টাকা? 300 টাকা। কত টাকা? 300 টাকা। তাহলে লিখে নিলাম এখানে আমি 300 টাকা, তাই লিখে নিলাম আমি কত? 300 টাকা। এখন একটু খেয়াল করে দেখবো আর কোনো চলতি সম্পত্তি আমার পুরো অঙ্কে কোথাও আছে কিনা যেটা আসতে পারে। আর পুরোটা প্রশ্নের দিকে তাকাবো, আর কি কোনো চলতি সম্পত্তি এমন আছে যেটা আমার প্রশ্নে আসতে পারে কিন্তু আমি এখনো আনি নাই? আমার মতে এরকম আর কোনো চলতি সম্পত্তি বাকি নাই। আমার মতে এরকম আর কোনো চলতি সম্পত্তি বাকি নেই। তাহলে কত কত ছিল? 15,000 যোগ 28,500 যোগ 1,000 যোগ 300, তাহলে করলে কত আসবে ভাইয়া? আসবে হচ্ছে 44,800 টাকা। এই 44,800 টাকার নাম হচ্ছে মোট সম্পদ। নাম কি? নাম হচ্ছে মোট সম্পদ। ওকে, ভালো কথা, সরি মোট সম্পদ বলতেছি কেন, এটার নাম হচ্ছে মোট চলতি সম্পদ, মোট চলতি সম্পদ। এইটুকুর নাম কি? এইটুকুর নাম হচ্ছে মোট চলতি সম্পদ। ভালো কথা, লিখলাম এখানে। আচ্ছা দেখো, তাহলে আমাদের চলতি সম্পত্তি বের হইল 44,800 টাকা। চলতি সম্পত্তির পরে আমরা লিখব হচ্ছে কি? স্থায়ী সম্পত্তি। কিন্তু আমাদের এই প্রশ্নে একটা বিনিয়োগ দেওয়া আছে, তাই না? এই যে দেখো, একটা বিনিয়োগ দেওয়া আছে। আবার আমাদের এই প্রশ্নে বিলম্বিত বিজ্ঞাপনও দেওয়া ছিল। কি দেওয়া ছিল ভাইয়া? বিলম্বিত বিজ্ঞাপন দেওয়া ছিল, তাই না? তার মানে বিলম্বিত বিজ্ঞাপন এটা হচ্ছে একটা অসমন্বিত ব্যয়, একটা ভুয়া সম্পত্তি। তো আমি চলতি সম্পত্তির পরে আমাকে আগে লিখতে হবে অসমন্বিত ব্যয়গুলা। কি লিখতে হবে ভাইয়া? অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পত্তি, তুমি যেটাই লেখো না কেন। যে আমি একটু ডিফারেন্ট নাম লিখে দিলাম, ভুয়া সম্পত্তি। অসমন্বিত ব্যয়ও তুমি লিখতে পারবা। একটা সৃজনশীলে দেখবা আমি অসমন্বিত ব্যয় লিখছিলাম, এই কারণে এটাতে আমি ভুয়া সম্পত্তি লিখলাম। অসমন্বিত ব্যয়ের মধ্যে আসবে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন। আচ্ছা, বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা বের করছিলাম আমরা ভাইয়া? বিলম্বিত বিজ্ঞাপন আমরা বের করছিলাম হচ্ছে 2100 টাকা। তো একবারে যেহেতু একটাই আছে, ডিরেক্ট এই পাশে লিখে দিলাম 2100 টাকা। কোথায় 2100 পাইছিলাম ভাইয়া? পরিচালন ব্যয়ের ঘরে যাও, পরিচালন ব্যয়ের ঘরে যাও, এই যে বিলম্বিত বিজ্ঞাপন 2100 টাকা আমি বের করছিলাম। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা নতুন করে দেখাইলাম না, আমি জাস্ট বিলম্বিত বিজ্ঞাপন নামে এখানে লিখে দিলাম। এরপরে আমার এই প্রশ্নেই একটা বিনিয়োগ ছিল, তাই না? দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেটাকে বলে। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আচ্ছা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি ছিল ভাইয়া? এই জায়গায় বলছে 10% বিনিয়োগ। কত টাকা? এই 10% বিনিয়োগ বলা হচ্ছে আমার এখানে 20,000 টাকা। তাইলে এই 10% বিনিয়োগের টাকাটাও আমার লিখতে হবে। 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ কত? 20,000, তাই না? হ্যাঁ, 20,000 ছিল না? 20,000। তাহলে এই যে আমি এই ঘরে লিখে দিলাম এখানে 1 2 3 4, 20,000 টাকা। এতটুকু লেখা হয়েছে। এখন আমি গিয়ে লিখবো স্থায়ী সম্পত্তিগুলা। এখন আমি কি লিখবো ভাইয়া? এখন আমি কি লিখবো? স্থায়ী সম্পত্তিগুলা। একটু খেয়াল করে দেখো, স্থায়ী সম্পত্তি কি কি আছে আমার এই প্রশ্নে? স্থায়ী সম্পত্তি আছে 3টা, আসবাবপত্র, অফিস সরঞ্জাম আর হচ্ছে ইজারা সম্পত্তি, তাই না? তাইলে আমি উপরে আগে একটা হেডিং লিখে নেই যে স্থায়ী সম্পদ। এই কি হবে ভাইয়া? স্থায়ী সম্পদ। আচ্ছা, স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পত্তির মধ্যে গিয়ে কি লিখবো ভাইয়া দেখি তো? দেখো, স্থায়ী সম্পত্তি আছে কি কি? আসবাবপত্র 1 লক্ষ, যন্ত্রপাতি 70,000, ইজারা সম্পত্তি 80,000। আসবাবপত্র, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, তাই না? তাহলে এখানে আমি লিখি আসবাবপত্র। আসবাবপত্র কত টাকা? 1 লক্ষ। 1 2 3 4 5 আসবাবপত্র। ওকে, আসবাবপত্রের পরে কি আছে ভাইয়া? আসবাবপত্রের পরে যন্ত্রপাতি 70,000। আসবাবপত্রের পরে যন্ত্রপাতি কত টাকা ভাইয়া? যন্ত্রপাতি হচ্ছে 70,000। 1 2 3 4 70,000। এরপরে কি আছে ভাইয়া? যন্ত্রপাতির পরে ইজারা সম্পত্তি 8,000। তাহলে এখানে আমি লিখি ইজারা সম্পত্তি কত টাকা? 8,000 টাকা। 8,000 টাকা লিখলাম। তাহলে এগুলো সব যোগ করলে আসবে কত? আসবে হচ্ছে 1,02,50,000 টাকা। 1 2 3 4 2,50,000।
এখন আমি কি করব, মোট সম্পত্তি পাশের যোগফলটা নামাইতে পারবো, তাই না? আচ্ছা, একটু খেয়াল করো ভাই, মোট সম্পত্তি পাশের যোগফলে কি কি আসবে। আমার এখানে মোট চলতি সম্পত্তি আছে 44,800 টাকা যোগ, তারপরে ভুয়া সম্পত্তি আছে 2100 টাকা যোগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে 20,000 টাকা যোগ, তারপরে এখানে আমার স্থায়ী সম্পত্তি আছে 2,01,2,3,4,5 2,50,000 টাকা, 2,50,000। তাহলে এখানে আমার যোগ করলে আসে কত ভাইয়া? আসবে হচ্ছে 3,16,900 টাকা। 3 লক্ষ, আচ্ছা এটা একটু লাল কালি দিয়ে লিখে দেই। এই যোগফল আসবে কত? আসবে হচ্ছে 3,16,900 টাকা। এই যে 3,16,900, এটার নাম কি? এটার নাম হচ্ছে মোট সম্পদ। মোট সম্পদ, মোট সম্পদ, তাই না? তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম, মোট সম্পত্তি পর্যন্ত আমরা বের করে ফেললাম ভাইয়া, মোট সম্পত্তি পর্যন্ত আমরা বের করে ফেললাম, ঠিক আছে। মোট সম্পত্তির পরে আমাদের বের করতে হবে কি? দায় ও মালিকানা সত্ত্ব। মোট সম্পত্তির পরে আমাদের বের করতে হবে কি? দায় ও মালিকানা সত্ত্ব, তাই না? বের করবো আমরা দায় ও মালিকানা সত্ত্ব। উপরে একটা হেডিং দিয়ে নিব আগে, যে দায় ও মালিকানা সত্ত্ব। এই যে উপরে একটা হেডিং দিই আমরা এখানে, দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্বে গিয়ে সবার প্রথমে আমি লিখবো কি ভাইয়া? দায় ও মালিকানা সত্ত্বে গিয়ে সবার প্রথমে আমি লিখব চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়, তাই না? তাহলে এখানে লিখে নেই চলতি দায়। চলতি দায়, আচ্ছা চলতি দায় আমার প্রশ্নে কি কি দেওয়া আছে ভাইয়া? খেয়াল করো, চলতি দায় আমার প্রশ্নে কি কি দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে ওইগুলো আগে আমরা একটু লিখে নিব। চলতি দায় আমার এই প্রশ্নে, আমরা যদি প্রশ্নে সবগুলো এন্ট্রি দেখি, সবগুলো এন্ট্রির কাজ করে ফেলছি ভাইয়া। দেখো কোনো এন্ট্রি বাকি নাই। কোনো এন্ট্রি কি বাকি আছে? সবগুলো এন্ট্রির কাজ আমরা করছি, একটা শুধু চিপা দিয়ে বাকি আছে, সেটা কি? ব্যাংক জমাতিরিক্ত, তাই না? তাহলে চলতি দায় হচ্ছে আমার জন্য ব্যাংক জমাতিরিক্ত। আচ্ছা, ব্যাংক জমাতিরিক্ত কত টাকা ভাইয়া? ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 7,800 টাকা। তাহলে যেহেতু আর কোনো দায় নাই, একবার এখানে লিখে দিলাম 7,800 টাকা। ওকে, এখন আমার প্রশ্নে কি কোনো দীর্ঘমেয়াদী দায় আছে? ঋণ, তারপর জামানতি ঋণ, বন্ধকি ঋণ, এরকম কোনো দীর্ঘমেয়াদী দায় দেওয়া আছে? দেখো কোনো দীর্ঘমেয়াদী দায় দেওয়া নেই। না দেওয়ার কারণে আমরা এখন কি করবো? এটার সাথে জাস্ট সিম্পলি মালিকানা সত্ত্বর সমাপনী উদ্ধৃতটা যোগ করে দিব। মালিকানা সত্ত্বের সমাপনী জের। আচ্ছা, মালিকানা সত্ত্বের সমাপনী জের আমি বের করছিলাম কত? 3,09,100 টাকা। তাই এখন লিখে দিই এখানে 3,09,000, কত ছিল জানো? 3,09,100। 3,09,100, এই 3,09,100 যোগ করে দাও ভাইয়া। ভাইয়া এটা যোগ করে দাও, এটা যোগ করে দাও তুমি। তাহলে 7,800 যোগ 3,09,100 টাকা যোগ করলে কত? যোগ করলে এখানে আসবে 3,16,900 টাকা। উত্তর মিলে গেছে, অঙ্ক হয়ে গেছে, তাই না? তো সুতরাং দায় ও মালিকানা সত্ত্ব। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এই কথা কি বুঝাইতে পারছি? অ্যান্সার শিটটা দেখে নাও, অ্যান্সার শিটটা দেখে নাও। যা করছি কোনো কিছুতে কোনো ভুল আছে নাকি তুমি দেখো। আমরা যা করলাম এর কোনো কিছুতে কোনো ভুল কিন্তু নাই, তাই না? তাহলে আমরা এই পর্যন্ত যতটুকু করলাম আমরা কিন্তু পুরোটা ঠিক করছি, তাই না? তাহলে আমরা আলোচনা করছিলাম আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের 10ম অধ্যায়ের 5 নম্বর সৃজনশীলটা আমরা এতক্ষণ বসে আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করেছি, পূর্ণাঙ্গ আলোচনা করেছি। আমার বিশ্বাস এই দীর্ঘ আলোচনার একটা ক্লাস করার পরে কারো আসলে এই প্রশ্নটায় অন্তত কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা যেই 6 নম্বর প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আসসালামু আলাইকুম।